প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইফলাইন পলিটেকনিকের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। তো আমরা আজকে যেই সাবজেক্ট পড়ব, সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আছি। আর শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা মানেই পড়ালেখার বাইরে থাকা। এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পৃথিবী থেকে অনেক লোক বিদায় নিয়ে চলে গেছে। এখন পর্যন্ত আমরা যারা সুস্থ আছি, চলতে পারতেছি, ফিরতে পারতেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তোমরা এই সাবজেক্টের এর আগের দিন একটা ক্লাস পেয়েছো, যে ক্লাসটা সবুজ স্যার করাইছিল। কারণবশত আজকে থেকে এই ক্লাসটা আমি নিব। তো পড়ানোর আগে কিছু কথা না আলাপ করলেই নয়, যেই কথাগুলো তোমাদের জানা উচিত। আমরা যেই সাবজেক্ট পড়ব, সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। তো সাবজেক্টে যাওয়ার আগে আমরা কিছু আলোচনা করি। আমার পরিচয় আমি তোমাদেরকে দিই। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ সাব্বির হাসান চৌধুরী, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল, লাইফলাইন পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা এসএসসি পাস করার পরেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা কোন ধরনের শিক্ষা, এটা কি তোমরা জানো? তোমরা এসএসসি পর্যন্ত যারা হাই স্কুলে পড়ছো, জেনারেল শিক্ষা অর্জন করে আসছো, এখন তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, এখন তোমরা কারিগরি শিক্ষা অর্জন করবা। তো জেনারেল শিক্ষা আর কারিগরি শিক্ষার মধ্যে একটু তো ভিন্নতা আছে, এটা তোমাদের জানা উচিত। যেমন কারিগরি শিক্ষায় হচ্ছে হাতে কলমে শিক্ষা। তোমাদের ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। আর কারিগরি শিক্ষা পড়ার উদ্দেশ্যই হচ্ছে হাতের কাজটা ভালো করে জানা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে জেনারেলে আমরা দেখছি যে পাশ করা অনেক কঠিন, অনেক পড়াশুনো করতে হয়, অনেক পড়তে হয়। কিন্তু কারিগরি শিক্ষা একটু ব্যতিক্রম, আমি প্রথমেই বলছি। তা আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার সবসময় বলে যে ডিপ্লোমা লাইনে ফেল করাটা অনেক কঠিন, পাশ করাটা অনেক ইজি। আসলেই কিন্তু ডিপ্লোমা লাইনে ফেল করাটা অনেক কঠিন, পাশ করাটা অনেক ইজি। তো ঘটনা হচ্ছে, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, আমাদের জানা উচিত। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই বইয়ে তোমরা ক্লাস করছো, বই দেখছো, বইটা অবশ্যই তোমরা দেখছো, তো এই বই কত মার্কসের, তোমরা কি কেউ আমাকে উত্তর দিতে পারবা? আমার মনে হয় সঠিক উত্তর কেউ দিতে পারবা না। আমাদের বই পড়ার আগে বইয়ের কাভার পেজ থেকে শিক্ষা অর্জন করতে হয়। আমাদের কাভার পেজে কি দেওয়া আছে? বিষয় কোড। এখানেও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে। আমাদের বিষয় কোড কত? 66712, তাই না? তো 66712 কেন বিষয় কোড হইল? বিষয় কোড কেন 100 হলো না? বিষয় কোড কেন 101 হলো না? এখানেও কিছু শেখার জিনিস আছে। তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখন যারা অধ্যয়ন হয়েছ, এটা 16 প্রবিধানের আওতায়। তো 16 প্রবিধানের জন্যই একটা 6 আসছে। আর এই তারপরে যে 6-7, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের কোড। তার মানে এই সাবজেক্টটা অবশ্যই ইলেকট্রিক্যালের। তারপরে যে 1টা আছে, এই 1টা হচ্ছে প্রথম পর্ব। তোমরা যারা এই বইটা পড়ছো, এই বইটা কিন্তু প্রথম পর্বের বই। তো এই 1 হচ্ছে প্রথম পর্বের 1। আর এই যে 2, এই 2 হচ্ছে এই সাবজেক্টটা এই পর্বে গুরুত্বের দিকে 2 নাম্বার। তো এই জায়গায় একটা শিক্ষণীয় বিষয় আছে না, শিখলাম না? এখন আমাদের জানা দরকার যে আমরা যে বইটা পড়বো, এই বইটা আসলে কত মার্কসের। তা আমরা যদি বইয়ের পিছনে যাই, পিছনে দেখবা যে বোর্ড কোশ্চিন আছে। এই কোশ্চিনগুলো বোর্ডের, এখানে দেওয়া আছে 90। তাহলে কি তোমরা বলবা এই বইটা 90 মার্কসের? না,
এটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তোমরাও এই জিনিসটা নিজেরাই বের করতে পারবা। বইয়ের সিলেবাস যেখানে লেখা আছে তার ডান পাশে দেখবে টিপিসি উল্লেখ করা আছে। তো টিপিসি তে কি হয় এটা আমি তোমাদেরকে দেখাই। এখানে দেওয়া আছে টিপিসি। তো টিতে হচ্ছে থিওরি, পিতে প্র্যাকটিক্যাল, আর সিতে ক্রেডিট। তো এইখানে তোমরা যদি বইয়ে লক্ষ্য করো দেওয়া আছে টি এর নিচে 3, পি এর নিচে 3, সি এর নিচে 4। তো থিওরি হচ্ছে সপ্তাহে 3 পিরিয়ডের ক্লাস হবে, প্র্যাকটিক্যাল সপ্তাহে 3 পিরিয়ডের একটা ক্লাস হবে। তো ক্রেডিট যেটা, ক্রেডিট পার ক্রেডিটকে সবসময় তোমরা 50 দিয়ে গুণ করবা, তাহলে পার ক্রেডিট ইন্টু 50। তা আমাদের এখানে ক্রেডিট কত আছে 4, তো 4 ইন্টু যদি 50 হয় তাহলে কত হয় 200, তাই না? তো এই সাবজেক্টটা হচ্ছে আমাদের 200 মার্কসের সাবজেক্ট। তো 200 মার্কসের মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল আছে, থিওরি আছে। তাহলে ওই যে আমরা কোশ্চিন দেখলাম 90 মার্কসের, তো 90 মার্কস হলে 110 মার্কস কোথায় গেল, তাই না? তো এখন আমাদের এটা জানতে হবে। তো আমাদের এখানে থিওরি, প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের 50 মার্কস, আর থিওরি হচ্ছে আমাদের 150 মার্কস। তো প্র্যাকটিক্যাল 50 মার্কস, এটা তো ফাইনাল পরীক্ষার সময় হয়ে যায়, তাই না? তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তার উপরে এই মার্কসটা ডিস্ট্রিবিউশন হয়। তো থিওরির যে 150 মার্কস, এই 150 মার্কসের 60% হচ্ছে বোর্ড ফাইনাল পরীক্ষা। তো 150 মার্কসের 60% ফাইনাল পরীক্ষা। 60% হলে 90, ওই যে তোমরা কোশ্চিন দেখছো 90 মার্কস হচ্ছে ফাইনাল পরীক্ষা। তাহলে 40%, 150-এর 40% হচ্ছে তোমার 60। এই 60 মার্কস হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মধ্যপর্ব, তোমাদের হাজিরা, আচরণবিধির উপরে। তাহলে টোটাল মার্কস কিভাবে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? এই 90 মার্কস আমরা শুধুমাত্র ফাইনাল এক্সাম 90 মার্কস। তাহলে 90 মার্কস, 200 মার্কসের মধ্যে 90 বাদ দিলে কত থাকে? 110 মার্কস। এই 110 মার্কস সম্পূর্ণ নির্ভর করে তোমাদের যেই সাবজেক্ট যেই শিক্ষক পড়াবে তার উপরে। তাহলে এই 110 মার্কস যদি শিক্ষকের হাত থেকে নিতে হয়, তাহলে কি করতে হবে? স্যারের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, ক্লাসে আসতে হবে, ফ্রন্ট লাইনে থাকতে হবে, প্রতিষ্ঠানে যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে, প্রতিষ্ঠানের দেওয়া নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে, তবেই এই মার্কসটা তোমরা ক্যারি করতে পারবা। তো সবচেয়ে মজার বিষয় যে প্রিন্সিপাল স্যার যেটা বলছিল, আমি বলছিলাম প্রিন্সিপাল স্যার বলছিল যে ডিপ্লোমা লাইনে ফেল করা অনেক কঠিন, পাস করা অনেক সহজ। ফাইনাল এক্সাম 90-এর মধ্যে তোমাদেরকে পাস করতে গেলে পেতে হবে কত? 36 পেলেই তুমি পাস। আর 110 মার্কসের মধ্যে যদি কোনো শিক্ষক তোমাকে দেয় 90 মার্কস, তাহলে তোমার হচ্ছে 36 আর 90 কত হয়? 126। তো তুমি 126 যদি পাও, তোমার পয়েন্ট এমনি 3 পয়েন্ট চলে আসে। তা তোমরা জেনারেল যে শিক্ষাটা অর্জন করছিলে, আমি আগেই বলছি ভিন্নতা আছে, তোমরা এখানে জিপিএ 5 পর্যন্ত পড়ছো, তাই না? A+ জিপিএ 5। আর কারিগরি শিক্ষায় আউট অফ 4 এখানে সর্বোচ্চ স্কোর হচ্ছে 4। বোঝা গেছে? তো যাক, এদিকে আর না যাই, আমরা পড়ার মধ্যে আসি। তো সবুজ স্যারের সাথে তোমরা যে ক্লাস করছো, ক্লাসের শেষ টপিকস ছিল মনে হয় বিদ্যুতের প্রকারভেদ। তো বিদ্যুৎ কি? বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো, চাপ, শব্দ, গতি, তাপ উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধা করে। তো বিদ্যুতের প্রকারভেদ, বিদ্যুৎ হচ্ছে 2 প্রকার, স্থির বিদ্যুৎ আর চলমান বিদ্যুৎ। চলমান বিদ্যুৎটা আবার 2 প্রকার। চলমান বিদ্যুৎ 2 প্রকার, একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ডিসি, আর পরবর্তী প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট
এসি। স্থির বিদ্যুৎটা আবার কি? স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ হচ্ছে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় তাই হচ্ছে স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ আবার কি জানো? জায়গা ত্যাগ করতে পারে না। এই স্থানে যদি বিদ্যুৎটা উৎপন্ন হয় তাহলে সে অন্য স্থানে যেতে পারে না, সেটাই হচ্ছে স্থির বিদ্যুৎ। আর চলমান বিদ্যুৎ, যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে, যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে চাপ, তাপ বা আবেশের কারণে পদার্থের মধ্যে দিয়ে ধাবিত হয় তাই হচ্ছে চলমান বিদ্যুৎ। চলমান বিদ্যুৎ দুই প্রকার, একমুখী প্রবাহ ডিসি আর পরিবর্তী প্রবাহ এসি। তো এখন আমরা বিদ্যুৎ বললাম, কারেন্ট কি এটা আমাদের জানতে হবে। কারেন্ট পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। ভোল্টেজ কি? পরিবাহীর পরমাণুগুলোর ধনাত্মক কণিকা স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় সে বল বা চাপকে ভোল্টেজ বলে। তো তোমরা এই জিনিসগুলো কি করবা? এই জিনিসগুলো তোমরা একটা খাতা করবা, সেশনাল খাতা, সেই খাতার মধ্যে সুন্দর করে তুলে রাখবা। তো দেখা যায় কি যে আমরা যদি সরাসরি ক্লাসে না ফিরতে পারি, আমরা যদি অনলাইন ক্লাস বা ভিডিও ক্লাসের মধ্যে ক্লাস আমরা নিতে থাকি, তো অনেক সময় হয় কি ভিডিও ক্লাস বা অনলাইন ক্লাসে দেখা যায় যে অনেক টপিকস নিয়ে আলোচনা করা সম্ভব হয় না। তো সরাসরি ক্লাস করলে কি হবে, এই জিনিসগুলো আমরা আলোচনা করতে পারবো, যার কারণ তোমাদের এই জিনিসগুলো অবশ্যই খাতায় তুলে রাখতে হবে। তো তোমরা একটা জিনিস সব সময় করবা, যেটা হচ্ছে বইয়ের মধ্যে যে প্রশ্নগুলি আছে, তোমরা অধ্যায়ের প্রশ্নগুলো দেখবা, ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বা বাসায়। আর ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে বুঝবা? তোমরা যদি লক্ষ্য করো প্রশ্নগুলোর পাশে সাল দেওয়া আছে, কোন প্রশ্ন কতগুলো সালে আসছে, তাহলেই বুঝতে পারবা প্রশ্নটা কতটুকু ইম্পর্টেন্ট। এইভাবে করে তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মার্ক করবা, মার্ক করার পরে সেশনাল খাতায় তুলে প্রতিনিয়ত সেগুলো নিয়ে চর্চা করবা। পড়াশোনার বাইরে থাকলে আসলে কিছু অর্জন হবে না। হ্যাঁ, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তা যাক, এই জিনিসগুলো তোমরা তুলে নিও, আমি মুছে দিলাম। হ্যাঁ, তো আমরা মুছে দিলাম বললাম না। তো আমরা কারেন্ট কি জানলাম, ভোল্টেজ কি জানলাম, এখন আমরা জানবো রেজিস্ট্যান্স কি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মিসিং হয়ে গেছে, এটা তোমরা সবাই তুলবা, যে কারেন্ট কি। পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্টের একক, কারেন্টের একক কি এটাও আমাদের জানার উচিত। কারেন্টের প্রতীক কি এটাও আমাদের জানা উচিত। কারেন্টের প্রতীক হচ্ছে আই আর ভোল্টেজের প্রতীক হচ্ছে ভি। এই জিনিসটা তোমরা খাতার মধ্যে লিখে রাখবা, কারেন্টের প্রতীক আই, ভোল্টেজের প্রতীক ভি। এখন আমরা জানবো হচ্ছে রেজিস্ট্যান্স কি।
তো রেজিস্ট্যান্স কি? উত্তর হচ্ছে পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহের সময়, পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহের সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে বাধা সৃষ্টি হয়, উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্সের প্রতীক কি? আর, বড় হাতের আর বা ছোট হাতের আর। তাহলে আমরা কি জানলাম? কারেন্ট কি জানলাম, ভোল্টেজ কি জানলাম, রেজিস্ট্যান্স কি জানলাম। তো কারেন্টের প্রতীক জানলাম আই, ভোল্টেজের প্রতীক জানলাম ভি, রেজিস্ট্যান্সের প্রতীক জানলাম কি আর। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই খাতায় নোট করে রাখবো। তো এই অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে বিদ্যুতিক রাশিসমূহ। আমাদের জানা উচিত বিদ্যুতিক রাশিসমূহ কি। বিদ্যুতিক রাশিসমূহ যেমন হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, এনার্জি, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স, ফ্লাক্স, চার্জ, ফ্রিকোয়েন্সি। এই জিনিসগুলো কিন্তু আমরা বইয়ে পাবো। বইয়ের দেখবা 29 নম্বর পেজের মধ্যে একটা চার্ট দেওয়া আছে। তোমরা সকলে এই চার্টটা তোমাদের সেশনাল খাতার মধ্যে তুলবা। চার্টটার মধ্যে কি কি দেওয়া আছে যদি দেখো, যে বিদ্যুতিক রাশি যেমন ভোল্টেজ দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, ভোল্টেজের প্রতীক দেওয়া আছে। তো আমরা যেহেতু ভোল্টেজ জানছি, কারেন্ট জানছি, এর সংকেত, প্রতীক এগুলো আমাদের জানা উচিত। কারেন্টের আমরা সংকেত পাইলাম কি, প্রতীক পাইলাম কি আই। তা কারেন্টের হচ্ছে সংকেত আই, প্রতীক অ্যাম্পিয়ার, একক হচ্ছে কারেন্টের একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর যাক, এটা না লিখি, তোমরা বইয়ের মধ্যেই এটা সব পাইয়ে যাবা। তো এই জিনিসটা তোমরা সেশনাল খাতার মধ্যে অবশ্যই তুলবা, খাতার মধ্যে তুলবা। তো সেশনাল খাতার মধ্যে তোমরা সবাই যদি না তোলো, যখন ক্লাস খুলবে আমি কিন্তু এটা চেক করব, এবং এইটার উপরে ওই যে বলছি শিক্ষকের হাতের মার্কস আছে, এটার উপরেই কিন্তু মার্কস দিব। তাহলে কি হলো, প্রথম অধ্যায়ে আমাদের জানার মতো যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা জানলাম। যেগুলো তোমাদের পড়ার মতো জিনিস আছে, সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা, প্রশ্নে গেলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা পড়বা, মুখস্থ করবা। যখন আমি কিন্তু তোমাদের পরীক্ষা নিব, ক্লাসে আসলেই ধরানো হবে। তো প্র্যাকটিক্যাল ক্লাস তো তোমাদেরকে অবশ্যই আসতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে আসলে কিন্তু আমি খাতাগুলো তোমরা অবশ্যই সেশনাল খাতাগুলো নিয়ে আসবা। তা আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী দিনে দেখা হবে। তোমরা সকলেই সুস্থ থাকো, আর সকলকে ধন্যবাদ।